The third important topic of immunology, that is the antigen. Last lecture পর্যন্ত আমরা জানলাম overview of the immune system and then cells and organ of the immune system. এবার যেটা সম্বন্ধে আমাদের জানার দরকার সেটা হচ্ছে যে অ্যান্টিজেন। যদিও অনেকে এটা মনে করতে পারে যে অ্যান্টিজেন আমি কি জানবো, অ্যান্টিজেন মানে এনি ফরেন পার্টিকেল, কিন্তু এখানে আফটার রিডিং দিস চ্যাপ্টার আমাদের কিছু কনসেপ্টের কিছু আপগ্রেডেশন হবে। সো উই উইল আন্ডারস্ট্যান্ড সাম টার্মিনোলজি যেটা আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছিলাম, অ্যাটলিস্ট ফ্রম দ্য ফাউন্ডেশন লেভেল থেকে আমরা যেটা জেনেছিলাম সেটার সাথে যে একটু চেঞ্জেস অফ কনসেপ্ট আসছে বা আসবে সেটা আমরা এই ক্লাসটা করলে বুঝতে পারবো। তো দ্য ফার্স্ট থিং, অ্যান্টিজেন এই কথাটা বললেই আমাদের সব থেকে প্রথমে মাথায় যেটা আসে সেটা হচ্ছে একটা ফরেন পার্টিকেল, অর্থাৎ ফরেন পার্টিকেল দ্যাট এন্টার্স ইনসাইড আওয়ার বডি অ্যান্ড স্টিমুলেট ইমিউন সিস্টেম, দ্যাট ইজ বেসিক্যালি কল্ড দ্য অ্যান্টিজেন। সো the question is here, two things are important. One is the foreign particle. Certainly they are coming from an infinite source. কারণ আমি তো জানি না যে আমি যদি একটা হোস্ট বডি হই তাহলে আমার বাইরে এই অ্যান্টিজেন কি, তার মানে দিজ অ্যান্টিজেন্স আর কামিং ফ্রম অ্যান ইনফাইনাইট সোর্স, অ্যান্ড ইনফাইনাইট টাইপস, ইনফাইনাইট নাম্বার, সবই ইনফাইনাইট, আনসার্টেন। কিন্তু সে যখন আমার বডিতে ঢুকছে তখন সে একটা কম্পিটেন্ট ইমিউন সিস্টেমকে ফেস করছে এবং ইমিউন সিস্টেম তার এগেনস্টে কোনো স্টেপ নিচ্ছে। সো দ্যাট ইজ কল্ড দ্য ট্রিগারিং ইমিউন সিস্টেম অর ট্রিগারিং দ্য ডিফেন্স মেকানিজম। সেটা ইননেট হতে পারে, নন স্পেসিফিক, স্পেসিফিক, হোয়াট এভার মে বি দ্য কেস, বাট ইমিউন সিস্টেম ট্রিগার্স। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যান্টিজেন তাকেই আমরা বলছি যার এগেনস্টে আমার বডিতে ইমিউন সিস্টেম রেসপন্স করছে না। এবার যদি এরকম ব্যাপারটা আমি বোঝাই যে ফরেন পার্টিকেল ওয়েন এন্টার্স, তখন কি সঙ্গে সঙ্গেই বা তখন কি এটা ইজ ইট ইনএভিটেবল দ্যাট এভরি ফরেন পার্টিকেল, এগেনস্ট এভরি ফরেন পার্টিকেল আওয়ার ইমিউন সিস্টেম উইল ট্রিগার? এরকম তো ফরেন পার্টিকেল হতেই পারে যে ফরেন পার্টিকেল ঢোকবার পর আমার ইমিউন সিস্টেম ট্রিগার করলো না, অর্থাৎ ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করবার মতো যে ক্যারেক্টারিস্টিক্স একটা ফরেন পার্টিকেলে থাকার দরকার সেটা তার মধ্যে নেই, ইট ল্যাকস ইট। So if it is the case, then what should we say now? Is it antigen or something else? ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কনসেপ্টটাকে আরেকটু রিফাইন করতে হবে রিগার্ডিং অ্যান্টিজেন। দ্যাটস আ স্মল চ্যাপ্টার, কিন্তু ইট হ্যাজ আ ভেরি গ্রেট ইম্প্যাক্ট। ইমিউন সিস্টেম বোঝার জন্য অ্যান্টিজেন সম্বন্ধে জানাটা, টু নো দ্য ডিটেল অফ অ্যান্টিজেন, টু conceptualize antigen is very important for further study of immune system. সো যখনই আমরা প্রথমে অ্যান্টিজেনের কথাটা বলবো তখন আমাদের এই ব্যাপারটা সব থেকে প্রথমে মাথায় রাখতে হবে, which is called immunogenicity versus antigenicity. Now immunogenicity, antigenicity. When antigen, আমরা কি জানি অ্যান্টিজেন হচ্ছে একটা ফরেন পার্টিকেল, when that foreign particle inside our body, then our immune system may trigger, may not be triggered. তার মানে ট্রিগার করতেও পারে নাও পারে, ডিপেন্ডিং অন দ্য ফরেন পার্টিকেল। ইফ দ্যাট ফরেন পার্টিকেল ইজ নট, খুব ভালো করে বুঝবি, ইফ দ্যাট ফরেন পার্টিকেল ইজ নট কেপেবল অফ triggering our immune system, then that foreign particle is not an antigen. কিন্তু তাহলে আমরা কি বলবো একে? সায়েন্টিস্ট, ইমিউনোলজিস্টরা অ্যান্টিজেন এই টার্মটাকে রিক্লাসিফাই করলেন। তারা বললেন অ্যান্টিজেন টার্মটাকে রিক্লাসিফাই করে করা উচিত ইমিউনোজেন। সো ফরেন পার্টিকেল দ্যাট এন্টার্স ইনসাইড আওয়ার বডি and able to trigger the immune response are called immunogen. So immunogen jara hobe tarao foreign particle, but does it mean that every foreign particle is capable of triggering antibody response inside your body? No. Tale how you classify this? Tar mane all foreign particles are antigen, no doubt about that, but some of them are immunogen. এই সাম অফ দেমটা কারা? এই সাম অফ দেমটা হচ্ছে তারা
those are capable of triggering your immune system. সো আমি যদি একটা টার্ম এখানে ইউজ করি যে all immunogen are antigen but all antigen are not immunogen. What do you think about this? All immunogen are antigen. It is certain that immunogens are coming from foreign, they're coming from outside, so they all are antigen, but all antigen are not immunogen. অর্থাৎ সব ফরেন পার্টিকেল কিন্তু ইজ নট এবল টু ট্রিগার ইয়োর ইমিউন সিস্টেম. সো ইনিশিয়ালি ইট ওয়াজ থট দ্যাট অ্যান্টিজেন যেটা আমার বডিতে রেসপন্স তৈরি করছে দ্যাট ইজ কল্ড দ্য অ্যান্টিজেনিসিটি, অর্থাৎ দ্য ব্যাড এফেক্ট অফ অ্যান্টিজেন অর দ্য ফরেননেস অফ অ্যান্টিজেন অর ডিটেক্টেড অ্যাজ আ প্যাথোজেন হোয়াট এভার, that is called antigenicity. Now the term is refined and এটাকে নতুন করে তৈরি করা হলো, রিশেপড. এখন বলা হলো ইমিউনোজেন সে দেখাচ্ছে কি ইমিউনোজেনিসিটি, তার মানে এনি ফরেন পার্টিকেল দ্যাট এন্টার্স ইনসাইড আওয়ার বডি ইজ অ্যান্টিজেন ফ্রম, অর্থাৎ অ্যামং দোজ অ্যান্টিজেন those who are capable of triggering immune response are called immunogen. কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ইমিউনোজেন আর অ্যান্টিজেন আর দে সিমিলার? লোকে বলছে যে হ্যাঁ একটা এক্সটেন্টে তো সিমিলার বিকজ দে বোথ আর কামিং ফ্রম আউটসাইড, কিন্তু আর একটা এক্সটেন্টে দে আর ডিফারেন্ট বিকজ ইমিউনোজেন দে আর দ্য গ্রুপ অফ অ্যান্টিজেন দ্যাট আর কেপেবল অফ ট্রিগারিং দ্য ইমিউন রেসপন্স. এই রেসপেক্টে দে আর ডিফারেন্ট. তাহলে আমরা ইমিউনোলজিতে ইমিউন সিস্টেমে যত ইন্টারাকশন পড়ছি, যে সাপোজ কোনো একটা পার্টিকেল কোনো একটা ব্যাকটেরিয়া বা কিছু একটা সে যখন ঢুকছে আমার বডিতে ইমিউন রেসপন্স জেনারেট করছে এবং আমরা তাকে অ্যান্টিজেন বলছি. তাহলে অ্যাকর্ডিং টু দিস প্রিন্সিপাল দ্য টার্ম অ্যান্টিজেন ইজ ভেগ. তার কারণ অ্যান্টিজেন তো কোনো অ্যান্টিজেনিসিটি মানে অ্যান্টিজেন তো কোনো ইমিউন রেসপন্স তৈরি করছে না. তাহলে অ্যান্টিজেন যদি কোনো ইমিউন রেসপন্স তৈরি না করে তাহলে আমরা বারবার এটাকে অ্যান্টিজেন 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 বলে যাচ্ছি কেন? নাও হিয়ার ইজ অ্যান আপডেট. দ্য আপডেট ইজ কনভেনশনালি অ্যান্টিজেনকে অ্যান্টিজেনই বলা হয়েছিল. ইমিউনোজেন জানবার পর, অর্থাৎ ওয়েন ইট ওয়াজ আপডেটেড অ্যাজ ইমিউনোজেন, ইমিউনোলজিস্টরা তারা এই কনভেনশনকে ব্রেক করতে চায়নি. যদিও এটা পরিষ্কার করে জানানো হচ্ছে যে দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন অ্যান অ্যান্টিজেন অ্যান্ড ইমিউনোজেন, বাট অ্যাজ পার আওয়ার প্র্যাকটিস অর কনভেনশন আমরা কিন্তু অ্যান্টিজেন টার্মটাই ইউজ করব. যদিও থিওরিটিক্যালি কনসেপচুয়ালি দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন অ্যান্টিজেন অ্যান্ড ইমিউনোজেন, যেটা তোদের কাছে পরিষ্কার. কিন্তু এখন যদি আমাকে কেউ বলে যে when antigen enters inside our body, in case of exogenous antigen MHC class 2 express, in case of endogenous antigen MHC class 1 express, তাহলে এখানে যদি আমি তাকে আটকে যদি বলি যে এখানে why you use antigen, এখানে উচিত বলা exogenous immunogen, endogenous immunogen, because these are the part which are capable of triggering immune system. But immunologists বলছেন don't be confused with the concept, theoretical concept and the convention. Conventionally আমরা অ্যান্টিজেন কথাটাই ইউজ করব ইন এভরিওয়্যার, বাট এটা জেনে রাখতে হবে যে দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন অ্যান্টিজেন অ্যান্ড ইমিউনোজেন. ফর ইউজার ফ্রেন্ডলি হওয়ার জন্য, অনেক বেশি সহজে বোঝার জন্য বা বোঝানোর জন্য আমরা অ্যান্টিজেনকেই ইউজ করব অ্যাজ আ টার্ম. বাট যখনই আমি অ্যান্টিজেন কথাটা ইউজ করব তখনই মাথার মধ্যে এটা স্ট্রাইক করার দরকার যে এখানে অ্যান্টিজেন বলতে কিন্তু প্র্যাকটিক্যালি ইমিউনোজেনকে বোঝানো হচ্ছে, বাট দ্য টার্ম দ্যাট আই এম ইউজিং হিয়ার ইজ দ্য অ্যান্টিজেন. ক্লিয়ার? নাও there are some factors that influence the immunogenicity of the immunogen. অর্থাৎ আমি যখন সায়েন্সটা বোঝাচ্ছি তখন আমি কিছু কিছু জায়গায় আমি এটা ক্লিয়ার করে দেবো. অর্থাৎ কোন ইমিউনোজেন
আমি আর কিন্তু ওই কনফিউশনে যাচ্ছি না অ্যান্টিজেন আর ইমিউনোজেন, বিকজ আই হ্যাভ ক্লিয়ার দোজ থিংস। আমি এবার একটা ফ্যাক্টর দিয়ে, রেসপন্সিবল ফ্যাক্টর দিয়ে শুরু করছি। নাও ইমিউনোজেন, সে যেটা দেখাবে, সে যেটা অ্যাক্টিভিটি দেখাবে, দ্যাট ইজ কল্ড ইমিউনোজেনিসিটি। নাও ইমিউনোজেনিসিটি ইজ দ্য প্রপার্টি অফ দ্য ইমিউনোজেন। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। সো ইমিউনোজেনিসিটি কিছু ফ্যাক্টরসের ওপরে ডিপেন্ড করে, এবং হোয়াট আর দোজ ফ্যাক্টরস? ইউজুয়ালি এই ফ্যাক্টরটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা তো ডেফিনেটলি দ্য নেচার অফ দ্য ইমিউনোজেন কন্ট্রিবিউট টু দ্য ইমিউনোজেনিসিটি, অর্থাৎ নেচার অফ দ্য ইমিউনোজেন। আর একটা হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাক্টরস, আমরা দুটোই আসবো আলোচনাতে। সো সবচেয়ে প্রথমে আমি বোঝাই দ্য নেচার অফ দ্য ইমিউনোজেন কি করে কন্ট্রিবিউট করছে টু দ্য ইমিউনোজেনিসিটি। অর্থাৎ আমার ডিফেন্সের জন্য কে কত বেশি ভয়ানক, আমার ডিফেন্সের জন্য কার, মানে ডিফেন্সকে লড়তে, কার এগেনস্টে লড়তে বেশি ঘাম ঝরাতে হবে, দ্যাট ইজ বেসিক্যালি দ্য কোয়েশ্চেন। সো প্রথমেই যেটা আসে, দ্যাট ইজ কল্ড দ্য ফরেননেস। ফরেননেস কথাটা বলতে এখানে বোঝানো হচ্ছে যে সে কতটা ডিস্টেন্স থেকে আসছে। ডিস্টেন্স বলতে এখানে কি বোঝানো হচ্ছে? ডিস্টেন্স বলতে এখানে বোঝানো হচ্ছে ফাইলোজেনেটিক ডিস্টেন্স বা হায়ারার্কি ডিস্টেন্স। ধরা যাক আমরা হোমোসেপিয়েন্স, ম্যামলস, এবার হিউম্যান নিয়ে যদি আমায় অ্যাটাক করতে হয়, সাপোজ আমি যদি কারোর হিউম্যান সেরাম, আরেকজন কারোর হিউম্যান সেরাম নিয়ে আমার মধ্যে আমি ইনজেক্ট করে দিই, তাহলে কি আমার বডিতে বিরাট ইমিউনোজেনিসিটি ডেভেলপ করবে? না, তার কারণ দিজ আর ভেরি ক্লোজ, এক্সট্রিমলি ক্লোজ। আমি যদি আমার বডির মধ্যে, হিউম্যানের মধ্যে বোভাইন সেরাম অ্যালবুমিন ইনজেক্ট করি, তাহলে তার যা ইম্প্যাক্ট হবে, ট্রাই টু ফিগার আউট দ্য ডিস্টেন্স। আমি এক্সাম্পলটা দিচ্ছি। আমি যদি একটা চিকেন অ্যালবুমিন ইউজ করি, তার যা ইম্প্যাক্ট, কারণ চিকেন হচ্ছে অ্যাভিয়ান, আর আমি যদি একটা ব্যাকটেরিয়াল প্রোটিনকে ইনজেক্ট করি, তার ইম্প্যাক্ট, তার মানে বোঝানো হচ্ছে যে কতটা ফরেন, অর্থাৎ কতটা ডিস্টেন্স এসে আসছে ফাইলোজেনেটিক ট্রিতে আমার থেকে, সে কতটা দূরে আছে। আমার থেকে যদি সে খুব কাছে থাকে, তাহলে অটোমেটিক্যালি সে আমার খুব পরিচিত, অর্থাৎ আমরা মোটামুটি খুব ক্লোজলি তৈরি হয়েছি, তাই আমি খুব বেশি ফরেন নই তার জন্য, বা সে আমার জন্য খুব বেশি ফরেন নয়। বাট আ ব্যাকটেরিয়াল সেল, ইট ইজ আ প্রোক্যারিওটিক অর্গানিজম, আই এম দ্য ইউক্যারিওটিক। তার মানে হায়ারার্কিটা বা ফাইলোজেনেটিক ট্রিটা অনেক আগে ক্লাসিফাই হয়ে গেছে, অর্থাৎ 3 ডোমেন ক্লাসিফিকেশন আমরা ক্লাসিফাই হয়ে গেছি। তারপর সে তার মতো ব্যাকটেরিয়াল ফিল্ডে গেছে, আমি আমার মতো হিউম্যান ফিল্ডে এসেছি। তাহলে সেক্ষেত্রে ফরেননেসটা অনেক বেশি। তাহলে ব্যাকটেরিয়াল প্রোটিনের ইম্প্যাক্ট ইজ মাচ হায়ার কম্পেয়ারিং দ্য আদার এক্সাম্পলস দ্যাট আই হ্যাভ এক্সপ্লেনড। The next important property is called the molecular size. Molecular size বলতে এখানে বোঝানো হয় যে যখনই, এটা মনে রাখবি, যখনই কোনো অ্যান্টিজেন, দেখ আমি এখানে অ্যান্টিজেন ইউজ করলাম, আই শুড ইউজ দ্য টার্ম ইমিউনোজেন, রাইট? বাট এটাই আমি বলছি যে কনভেনশনালি কিন্তু আমরা অ্যান্টিজেনই ইউজ করব, বাট মাথায় রাখবি যে অ্যান্টিজেন বলতে এখানে ইমিউনোজেনকেই বলা হচ্ছে। তো যখন কোনো ফরেন পার্টিকেল অ্যান্টিজেন আমার বডিতে ঢুকছে, তখন সে আদৌ কিছু ক্ষতি করতে পারে কি না, ওয়েদার ইট কজেস এনি প্রবলেম অর নট, ইন্টারাকশন, অর্থাৎ ইমিউন সিস্টেমকে ট্রিগার করার জন্য দ্য বেসিস ইজ দ্য ইন্টারাকশন। সে যার সাথেই হোক, সেটা ইননেট হোক, সেল মিডিয়েটেড হোক, অ্যান্টিবডি হোক, ম্যাক্রোফাজ হোক, আই এম নট কনসার্নিং উইথ দ্য ডিফেন্স সোলজার্স কার সাথেও প্রথম মিট করছে, কিন্তু এটা ঠিক দ্য বেসিস ইজ দ্য ইন্টারাকশন। এবার ধরে নে, যদি ইন্টারাকশন যখন হচ্ছে, দ্যাট ইজ বেসিক্যালি আ লক অ্যান্ড কি হাইপোথিসিস, তাই তো? তার মানে একদম ফিট করতে হবে। এখন যদি ফিট করতে হয়, আর ইফ দ্য পার্টিকল সাইজ which is coming from outside, which is coming from infinite sources, infinite types, infinite size, সে যখন আমার বডিতে ঢুকছে, I have a specific binding pocket of antibody. আমার একটা স্পেসিফিক বাইন্ডিং পকেট আছে, ইট হ্যাজ আ ডায়ামিটার। এখন সেই অ্যান্টিজেনের যদি চেহারা বিরাট বড় হয়,
একটা বিরাট বড় ফুটবল, ধরা যাক একটা এত বড়, আমার এইটা ধরে নে হাত, এইটা হচ্ছে অ্যান্টিজেনের মানে অ্যান্টিবডির বাইন্ডিং পকেট। এবার আমি করলাম কি, এত বড় একটা ফুটবল বললাম এইভাবে ধর, আমি কি ধরতে পারবো? পারবো না। আমি এইটুকু একটা বল বিয়ারিং এর বল নিয়ে এলাম, একটা ছোট্ট মেটাল বল নিয়ে এলাম, এইটুকু দিয়ে বললাম ধর, তাহলে কি হবে জিনিসটা? ধরতে পারছি না। আমি একটা 4 নম্বরের ফুটবল, এরকম ছোট ফুটবল আমি দিলাম, আমি ধরার চেষ্টা করলাম, দেখলাম হ্যাঁ মোটামুটি পারছি, ভালো না হলেও ঠিক আছে পারছি, আগের থেকে বেটার। এবার আমি একটা টেনিস বল নিয়ে এলাম, টেনিস বলটা নিয়ে এসে বললাম এবার এটাকে ধর, দেখলাম একদম সুন্দর ফিট। তাহলে বোঝ, যত ভালো এই ফিটিংটা হবে তত ভালো ইন্টারাকশন হবে, যত ভালো ইন্টারাকশন হবে তত ইয়োর অ্যান্টিবডি অর ডিফেন্স উইল রেকগনাইজ দ্যাট অ্যান্টিজেন, বিকজ আমরা এটা প্রথম দিন থেকে পড়ছি যে রেকগনিশন রেসপন্স। সো ইফ ইট ওয়াজ নট রেকগনাইজড প্রপারলি, দেন হাউ রেসপন্স উইল বি ক্রিয়েটেড, হাউ রেসপন্স উইল বি জেনারেটেড? হবে না। তার মানে পরিষ্কার কি বুঝতে হচ্ছে, মলিকুলার সাইজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 100,000 ডাল্টন ইজ বেসিক্যালি দ্য ideal size of an immunogen to be recognized by your defense. If the size is less than molecular less than 5,000 to 10,000 Dalton are poor immunogen. Although there are few substances molecular mass less than 1,000 Dalton have proven to be immunogenic, কিন্তু এটা আমি আসছি। তার মানে যদি ছোট হয়ে যায় তাহলেও সমস্যা, ক্যান নট বি রেকগনাইজড প্রপারলি। যদি সাইজটা খুব বড় হয়ে যায় তাহলেও প্রবলেম, ইন্টারাকশন ক্যান নট বি টেকেন প্লেস প্রপারলি। সো অ্যাজ আ রেজাল্ট আমরা কি দেখতে পাচ্ছি, যে ইমিউনোজেনিক হচ্ছে না। নাও when I'm concerned about the second characteristic or second feature that provides immunogenicity, আমি কিন্তু প্রথম ফিচারটাকে ভুললে চলবে না, অর্থাৎ ফরেননেসকে বাদ দিলে কিন্তু চলবে না। ধরা যাক একটা অ্যান্টিজেন যার সাইজ হচ্ছে আইডিয়াল, একদম পারফেক্ট সাইজ ফর ইন্টারঅ্যাক্টিং উইথ দ্য অ্যান্টিবডি, বাট দ্য অ্যান্টিজেন ইজ কামিং ফ্রম ভেরি ক্লোজ প্রক্সিমিটি বা ডিস্টেন্স থেকে আসছে, তাহলে তার কি ইম্প্যাক্ট খুব ভালো হবে? ভালো হবে না। কেন? তার কারণ তার ফরেননেসটা খুব কম। সো মলিকুলার সাইজ নিয়ে ডিসকাস করছি মানে ফরেননেসটাকে ভুলে যাব সেটা করলে কিন্তু হবে না, এটা বেসিক্যালি অ্যাড হলো। এবার যখন আমি ফরেননেসের পর মলিকুলার সাইজকে নিয়ে ডিসকাস করলাম, এইবার তার সাথে অ্যাড হবে দ্য থার্ড ইম্পর্টেন্ট প্রপার্টি ইজ দ্য কেমিক্যাল কম্পোজিশন অ্যান্ড দ্য হেটেরোজেনিসিটি। কেমিক্যাল কম্পোজিশন বলতে এখানে কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে যে সে কি দিয়ে তৈরি, ইজ ইট মেড আপ অফ প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড না নিউক্লিক অ্যাসিড। It was proved that the proteins are the best in class of immunogen, অর্থাৎ ইমিউনোজেনের রেসপেক্টে প্রোটিন হচ্ছে সব থেকে ভালো। The proteins they are made up of amino acids. এবার প্রশ্ন হচ্ছে হেটেরোজেনিসিটি বলতে এখানে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ কতটা পলিমারগুলোর কতটা হোমোজেনিসিটি আছে। সাপোজ আ প্রোটিন ইজ মেড আপ অফ a series of amino acids but very closely related amino acids, সে কিন্তু খুব ভালো ইমিউনোজেন নয়। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডস আর মাচ মোর ইমিউনোজেনিক দ্যান অ্যালিফ্যাটিক। তার মানে যদি প্রোটিনের মধ্যে আমি অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডস বেশি দিতে পারি, ইফ দোজ প্রোটিন কন্টেন মোর অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডস, তাহলে তার ইমিউনোজেনিসিটি ইনক্রিজ করে। অ্যাট দ্য সেম ওয়ে আমাদের কাছে দু ধরনের আইসোমার থাকে, তাই তো, ডি অ্যামাইনো অ্যাসিডস এবং এল অ্যামাইনো অ্যাসিড। সো এই ডি অ্যামাইনো অ্যাসিডস, এল অ্যামাইনো অ্যাসিডস যখন আমরা কনসিডার করি, তখন সেই অ্যামাইনো অ্যাসিডসগুলোর মধ্যে সব থেকে বেশি পরিমাণে যে অ্যামাইনো অ্যাসিডসটা আমাদের বডিতে থাকছে, অর্থাৎ সবচেয়ে কমন অ্যামাইনো অ্যাসিডসটা কোনটা? সবচেয়ে কমন অ্যামাইনো অ্যাসিডস হচ্ছে এল অ্যামিনো অ্যাসিডস। তাহলে এল অ্যামিনো অ্যাসিডস এর এগেনস্টে আমার বডির কিন্তু এনজাইমস গুলো সব কটা তৈরি হয়েছে, ইভলিউশনে এসছে। তাই ডি অ্যামিনো অ্যাসিডস কিন্তু ইজ আ ভেরি পুয়ার সাবস্ট্রেট। এটা কিন্তু আমরা পড়েছি বা এটা আমরা জানি যে এনজাইম স্টিরিও স্পেসিফিক হয়,
তার মানে ডি এবং এল তার জন্য কিন্তু দু রকমের এনজাইম হয়। তাহলে 3 নম্বর পয়েন্টটাও আমাকে কনসিডার করতে হলো। আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে হ্যাঁ, প্রোটিন ইজ দ্য বেস্ট ইন ক্লাস। তাহলে এবার আমি তিনটাকে একসাথে বলছি, ফরেননেস, মলিকুলার সাইজ এবং কম্পোজিশন হেটেরোজেনিসিটি। সাপোজ ফরেননেস ইজ হিউজ, ব্যাকটেরিয়াল অরিজিন ধরে নে, মলিকুলার সাইজ ইজ অপটিমাম, বাট দ্য কেমিক্যাল কম্পোজিশন ইজ কার্বোহাইড্রেট, দ্যাট ইজ ক্যাপসুলার। তাহলে তার ইমিউন রেসপন্স কেমন হবে? তাহলে আমায় তিনটে জিনিস কনসিডার করতে হচ্ছে। ফরেননেসের দিক থেকে ঠিক, মলিকুলার সাইজের দিক থেকে একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু কেমিক্যাল কম্পোজিশন হেটেরোজেনিসিটি আমরা দেখছি কি, যে ইনস্টেড অফ প্রোটিন এটা তৈরি হচ্ছে কার্বোহাইড্রেট দিয়ে, এবং পলিমার যেটা সেটা ম্যাক্সিমামটাই হোমোপলিমার্স। তাহলে সেক্ষেত্রে ইমিউনোজেনিসিটি দেখাবে, ডেফিনেটলি দেখাবে, কিন্তু কার্বোহাইড্রেটের জায়গায় ইফ ইট ওয়াজ আ প্রোটিন, তাহলে যতটা স্ট্রং ইমিউনোজেনিসিটি দেখাতো ততটা স্ট্রং কিন্তু দেখাবে না। বাট এটা মাথায় রাখতে হবে যে ফরেননেস এবং মলিকুলার সাইজ যেহেতু অপটিমাইজড হয়ে গেছে, সেই কারণে কিন্তু কার্বোহাইড্রেট হলেও যথেষ্ট ইমিউনোজেনিসিটি দেখাবে। টেক ইট অ্যাজ অ্যান এক্সাম্পল অফ ক্যাপসুল। ক্লিয়ার? নাও কাম টু দ্য fourth one, which is lipid as an antigen. Now lipid যে ধরনের মলিকিউল, সেই ধরনের মলিকিউলে দেখা যাচ্ছে কি না, লিপিড বেসিক্যালি লিপোপ্রোটিন, মানে লিপিড পিওর নয়, লিপোপ্রোটিন ফর্মে যখন থাকবে, অর্থাৎ লিপিড প্রোটিন কনজুগেট, এই জিনিসটা কিন্তু সব থেকে স্ট্রং ইমিউনোজেনিক হয়ে যায়। লিপোপ্রোটিন কনজুগেটের সব থেকে বড় সুবিধা হচ্ছে ইন্টারঅ্যাকশনাল এবিলিটি। অর্থাৎ এই যে লিপোপ্রোটিন, এই লিপোপ্রোটিন জিনিসটার মধ্যে প্রোটিন ইজ দ্য এপিটোপ, অর দ্যাট ইজ দ্য রিকগনিশন পোর্শন, অ্যান্ড লিপিড হেল্প ইন দ্য ইন্টারঅ্যাকশন উইথ দ্য সেল মেমব্রেন, বিকজ it is a lipoidal in nature, so it can easily enter through the cell membrane. Now if you come to another part, that is called susceptibility to antigenic processing and presentation. ওই যে আমি বললাম কি জিনিস দিয়ে তৈরি হচ্ছে, which is very important. ধরা যাক আমি এমন আইসোমার দিয়ে তৈরি করেছি যে আইসোমারকে ডিস্ট্রয় করবার মতো এনজাইমই আমার কাছে নেই, তাহলে ইভেন আফটার অল দ্য পজিটিভ থিংস, ফরেননেস, মলিকুলার সাইজ, কম্পোজিশন হেটেরোজেনিসিটি হওয়া সত্ত্বেও, যখন it will be engulfed by antigen presenting cell, your enzymes cannot work. এবার বোঝ, if your destroying enzymes cannot work, they cannot destroy the antigen in a proper way. So when it cannot destroy it in a proper way, as a result কি হবে? As a result আমরা দেখতে পাবো যে প্রপারলি সেটা রিপ্রেজেন্টেড হচ্ছে না with the MHC class. So if it was not represented properly by the MHC classes, তাহলে as a result T cell mediated যে immunity, which is called cell mediated immune response, cannot be taken place. So if an antigen was not properly processed and presented by the antigen presenting cell, তাতে কি হবে? অ্যান্টিজেন সম্বন্ধে বেশি কিছু জানা গেল না। The detailed information of the antigen was not disclosed, and as a result the cytokines which are produced, the hematopoietic activity stimulation এবার যেটা হবে সেটা inappropriately হবে, বিকজ আমি তো অ্যান্টিজেন বা এনিমি সম্বন্ধে পুরোটা জানতেই পারলাম না। এইটাই হচ্ছে একটা স্ট্র্যাটেজি যে কেন মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়াল সেল দে কন্টেন ডি অ্যামাইনো অ্যাসিড ইনস্টেড অফ এল অ্যামাইনো অ্যাসিডস। এই যে পেপটিডোগ্লাইকান লেয়ার আমরা ছোটবেলায় পড়ি, পেপটিডোগ্লাইকান লেয়ার কিন্তু ডি অ্যামিনো পিমেলিক অ্যাসিড দিয়ে তৈরি, ডি অ্যালানিন দিয়ে তৈরি, বোঝা গেল? অর্থাৎ এই যে আইসোফর্মটা, দিস আইসোফর্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ যত কম ডিফেন্স জানবে এনিমি সম্বন্ধে তত কম ডিফেন্স তার এগেনস্টে অ্যাকশন নেবে। তার মানে কি? তার মানে
আমাকে মাথায় রাখতে হচ্ছে যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ভালো করে বুঝবি, দিস পার্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ান ইজ রেকগনিশন, দেন রেসপন্স। ক্লিয়ার? আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই এতগুলো পয়েন্টের মধ্যে হুইচ ওয়ান উইল বি দ্য বেস্ট ওয়ান, আমি বলবো দেয়ার ইজ নো সাচ আনসার। কিন্তু হুইচ ইজ দ্য প্রায়োরিটি, বেস্ট বলে কিছু নেই, প্রায়োরিটি বলে আছে। একটা জিনিস খুব ভালো করে কনসেপচুয়ালি পরিষ্কার হয়ে যায়, ইফ ইউ ক্যান নট ইন্টারঅ্যাক্ট, খুব ভালো করে ফলো কর, ইফ ইউ ক্যান নট ইন্টারঅ্যাক্ট উইথ দ্য অ্যান্টিজেন, foreign particle which is entering, then how do you know whether it is foreign, whether it contains protein or not, whether its composition is homogeneous or heterogeneous, or it will be properly processed by the enzymes inside your cell or not? Nothing will be taken place if it is not interacted. I intentionally skip a point. Yes, molecular size. Molecular size is the priority number one, because if you are containing all positive things like terrific foreignness, darun composition like protein, aromatic amino acids, L amino acids, all are okay, fine, it's good. But your molecular size is tremendously low. Suppose 100 kilodalton, where the ideal is 100,000 dalton. Your molecular size is 100 kilodalton. Then even after all of those important properties, antibody cannot interact with you properly. So if it cannot interact with you properly, it cannot recognize you properly. So if it cannot recognize you properly, how the response will be generated? হবে না তো? অর্থাৎ একটা টেররিস্ট, a single piece of terrorist, perfect, dedicated, ওই দেশ থেকে এসছে, গায়ে বোম বাঁধা আছে, একদম হিউম্যান বোম হয়ে, একটা লোক এই ভিড়ের বেলায়, এই অফিস টাইম, হিউজ ক্রাউড, শিয়ালদার মতো একটা স্টেশন, অজস্র লোক যাচ্ছে, একটা ছোট্ট লোক, বেটেঘাটো, একদম ইউ ক্যান ইগনোর, সিম্পল বাট পোটেন্সিয়ালি ডেঞ্জারাস, 20 কিলো RDX গায়ে বেঁধে শিয়ালদা স্টেশনে এসে বসে আছে মাঝখানে। You have all defense systems, but everyone ignored that. Why? Because of the recognition. The first step is the interaction. ওকে তো রেকগনাইজই করতে পারলো না। A bunch of 10-12 terrorists ঢুকলো বম্বেতে। Within an hour, the entire Mumbai was in alert. তাই তো? তার মানে কি? তার মানে the first step is very very important. That is the interaction. And for interaction, your size is very crucial. আমরা দেখব কেন আমি এই কথাটাকে priority number 1 বললাম। Next class, আমরা biological factors that contribute to the immunogenicity of an immunogen সেইটা নিয়ে ডিসকাস করব।